কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। আইতাছি বাজান। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও। যাও। মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো, কাপড়টা পাল্টায় যাও ম্যাডাম, যাও। আরে আল্লাহ, তোমারই খুব মারেছে মালো। থালাটা লও। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। হাই! কি হইল মা? থালাটা ধরো। থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীমের মতো ভিক্ষা শুরু করে যান। আরে জানা ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না, 50 পয়সা দিলেন, 1 টাকাও দিলেন না। ভালোই দিছি। 50 পয়সা পছন্দ হয় না? যাবা তাদের ঘর। ভাই, আল্লাহর রাস্তায় 1 টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না, এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে। কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা, তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো? গাড়ি চালাও। চাচা, চাচা 1 টাকা দিবেন? বুড়া খটাস, স্টুপিড। এইবার বসবে, শরীরে তেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন। হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি, মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি দুঃখিত। মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য স্বামীকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের পোস্ট এক সময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি, চুপ কর। যদি আমার জন্য কিছু করতেই চাস, তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যে দিক যায়, পিছের হালও এদিকেই যায়। বুঝা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার চাইয়ে রয়েছেন কে?
কিছুতেই ক্ষমা করা যাবে না। হুম। ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে এই কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছো। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শোন শোন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বদলে গেলাম। এই যে তোমাকে পেয়ে গেছি, বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো? তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেব? তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে। আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো। কি যাতা বলছেন? আমি পাগল করেছি মানে? ও বিশ্বাস হচ্ছে না, না? মনে করেছো আমি তোমার সাথে ইয়ার্কি মারছি? চলো আমার সাথে, নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে। আফা আপনি খাইয়া লন, গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি, মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে। বলো তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছো, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করেছি। এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই, আমি বলছি আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশ পাথরের ছোঁয়া, যে পরশ পাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকার করতে হয়। তাই তো বলছি, এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভা মা, সে মাকে পায়ে হাত দিয়ে সালাম দিতে হয়। বেঁচে থাকো মা। কে কাকে হারাতে চায় সে কথাটা আমি শুনতে চাই না। আমার একটাই কথা, আমি হারতে চাই না। চৈতিকে বউ করে পাবার জন্য সে কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছি তার নিজেরই মনে নেই। তুমি যেমন চৈতিকে বউ করার স্বপ্ন দেখছো, ঠিক তেমনি তোমার কথা মতো
আমিও চৈতির বাড়িটা পাওয়ার স্বপ্ন দেখছি। তাই তোমার স্বপ্ন মিথ্যা হওয়া মানে আমার স্বপ্ন মিথ্যে হওয়া। ভাগ্নে, এক কাজ করা যায় না? ওই ইকবালের চোখ দুটো অন্ধ করে দাও, যাতে তোমার স্বপ্নটা ও দেখতে না পায়। ওয়েট এন্ড সি মামা, ওয়েট এন্ড সি। সময় বুঝে আমি সব ব্যবস্থা নেব। চৈতি যদি ইকবালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে ইকবালকে এই পৃথিবী ছাড়তে হবে, আর চৈতি পৌঁছে যে আমার ঘরেই আসবে। কাজল, সকালবেলা এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা। তুই আমার মনের মানুষ। প্রেমের বাজারে, হৃদয়ের দোকানে, যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমার এই দুই নয়ন তোকে ঠিকই খুঁজে নেবে। দিন দুপুরে চোখে মাথা খেয়েছিস? দেখছিস না আমি আসছি? দেখলাম, কিন্তু ফুলের মালা হাতে তাড়াহুড়া করে কোথায় যাইতেছিলেন? আমার প্রাণের মানুষের কাছে। প্রাণের মানুষ? তোর প্রাণের মানুষ আবার কে? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কে হলো? বল, তোর প্রাণের মানুষটা কে? কিচ্ছু বোঝে না। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝে নিতে হয়। বুঝেছি, তুই বলবি না। আচ্ছা, তোর হাতটা দে। কেন? আমি তোর হাত দেখে বলে দিতে পারবো তোর প্রাণের মানুষটা কে। দে। হুম। দেখি। তোর হাতের রেখা বলছে তোর বরটা খুব হ্যান্ডসাম হবে। তুই তো হ্যান্ডসামই। কিন্তু কিন্তু একটা রেখা খুব খারাপ দেখতে পাচ্ছি। তোর জন্য একটা ভীষণ ভয়ের ব্যাপার আছে। কিসের ভয়? অন্য কোনো মেয়ে এসে তোর প্রাণের মানুষটাকে চিলের মতো ছো মেরে নিয়ে যেতে পারে। আমি কিন্তু তোমার কাছে আসিনি, মার কাছে এসেছি। কেন মা? আসতে মানা? তা কেন হবে মা? তাহলে এই সেই চৈতি? এই, তোর কাছে তো আসিনি, তুই হা করে কি দেখছিস? চল। এসো মা। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে তো, তাই সবসময় অধিকার দেখায়। এমন অধিকার কজন কজনের উপর দেখাতে পারে? আপনাকে দেখে আমার মনে হয়েছিল মা বলে ডেকে অধিকার দেখাই, সাহস হয়নি। যদি বাড়তি চাওয়া হয়
বাড়তি চাওয়া কেন হবে মা? তোমার মা নেই, তোমার ভালো লাগলে আমাকে মা বলে ডেকো। সে কি মা? না না মা, তুই যত কথা বলিস নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আসলে তোরা মেয়ে মানুষ তো, তাই মনটা খুব হিংসুটে হয়। যতই তুই আমাকে হিংসুটে বল, আমি এই কথাটাই বলবো। মুখে বললো চাচির কাছে এসেছে, আবার তোর দিকে ঠিকই ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। আর এই জন্যই বুঝি চোখের সামনে থেকে নিয়ে এলি? এটা একটা কারণ, আর অন্য কারণটা হলো হাত দেখে আমার বরটা কি হবে সে কথাটা কিন্তু বলা হয়নি। নে বাকিটা বল বল। আহ, আহ, আকাশের চার ধরা শখ হয়েছিল, মিটাইয়া দিলাম। এই চল। ইকবাল কথা বল, কথা বল ইকবাল। কি করে ইকবাল? আমার ইকবাল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি ইকবালের মা। ডাক্তার সাহেব বলুন, আমার ইকবাল। অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, আমি কাজল নামের মেয়েটিকে বলেছি অনেক টাকা লাগবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব, আমি চৈতি গ্রুপ অফ কোম্পানির মালিক চৈতি চৌধুরী। আমি ইকবালকে সুস্থ দেখতে চাই, এর জন্য যত টাকার প্রয়োজন আমি দেব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, আপনি ইকবালের অপারেশন করুন। অপারেশন তো হয়ে গেছে। কিন্তু টাকা? চৈতি চৌধুরী টাকা দিয়ে দিয়েছেন। বিপদ কেটে গেছে, তবে আপনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আচ্ছা। এখন কেমন লাগছে বাবা? ভালো মা। আয়। বস। চৈতি মামুনির জন্য তোকে আজ ফিরে পেলাম বাবা। মা, কাজল যদি আমাকে হাসপাতালে না নিয়ে আসতো
তাহলে তুমি আমাকে বাঁচাতে পারতে না। চাচি, তোমরা এখানে থাকো, আমি বাড়িকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। মা চৈতি, প্রতিদিন যে তুমি আমার হাতের খাবার খাওয়ার জন্য ছুটে আসো, তাতে তোমার অফিস ব্যবসার কোনো ক্ষতি হয় না? মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তবে তুমি বারণ করলে আমি আর আসবো না। না না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি, তুমি যে প্রতিদিন আমাদের বাড়িতে আসো, মহল্লার মানুষ নানান কথা বলে। আচ্ছা, মহল্লার মানুষের কথা কি তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবে? হ্যাঁ, করবেই তো। তুমি তো আমার মা না। যদি তুমি আমার সত্যিকারের মা হতে, তাহলে এমন একটা কথা বলতে পারতে না। চৈতি, চৈতি, কাঁদছো কেন? এটা তো কান্নার কথা না মা। সমাজের মানুষ সমাজের কথাই বলবে। তাছাড়া আমার ঘরে অবিবাহিত ছেলে, মানুষ কোনো কিছু না হলেও বলবে। এর সমাধান তো তোমার কাছে আছে মা। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। কিরকম? আমাকে তোমার ছেলের বউ করে নাও, তাহলে তো সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এ কি বলছো চৈতি? তুমি কোথায় আর আমরা কোথায়? মায়ের কাছে পৃথিবীর সব প্রাচুর্যই তুচ্ছ। তুমি আমার সব সম্পত্তি নিয়ে তুমি শুধু তোমাকে আমাকে দিয়ে দাও। মা, মা, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলো না মা, বলো, বলো না মা, বলো, বলো না মা, আমি তোমার পায়ে পড়ি। ওঠো মা। ঠিক আছে, আমার ইকবালকে তোকে দিয়ে দিলাম। কি বলছিস তুই? বলছি, বিয়েটা ছেলে খেলা নয় যে সকালে ইচ্ছে হলে খেললাম, বিকেলে সবকিছুকে ঘর নোংরা করার জিনিস মনে করে ফেলে দিলাম। হ্যাঁ, জানি তো। না, তুই জানিস না। জানলে তুই এত বড় একটা ভুল করতে পারতিস না। মানে হলো, মামনি কোটিপতির বিয়ে, বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে, কোনো গরিব ছোট লোকের ছেলের সাথে না। হ্যাঁ, মামা, একটু পরে আমি যাকে স্বামী হিসেবে কবুল বলে গ্রহণ করব, আমার সেই হবু স্বামী সম্পর্কে কোনো বাজে মন্তব্য আমি সহ্য করব না। খুব ভালো কথা, স্বামীর প্রতি স্ত্রীর এই সম্মানবোধ থাকা উচিত। কিন্তু তুই যাকে কবুল বলে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য এত দামি শাড়ি পরেছিস, লক্ষ লক্ষ টাকার গহনা পরে বউ সেজেছিস, তোর সে বিয়ের দিনমুহূর্তটা কত লেখা হয়েছে জানতে পারি? কাজী সাহেব, দেখি তো। ও, 100 কোটি টাকা রাজকন্যার বিয়ের দিনমোহর মাত্র 10,001 টাকা। যে সামান্য টাকাটা তুই অনেক ভিখারিকে ভিক্ষে দিয়েছিস। আরে, তোর মতো মেয়েকে 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বউ করে নিয়ে যাবার জন্য কম করে হলো 100 ছেলে অপেক্ষা করছে এই বিয়ের মজলিসে। তুই এক কাজ কর, তুই আমাকে বল, আমি নগদ 1 কোটি টাকা দেনমোহর দিয়ে তোকে আমি বউ করে নিয়ে যাব। তবু তুই এই পুতুল খেলার বিয়েটা বন্ধ কর। এই বিয়েতে লোক হাসবে, সবাই বলবে তুই পাগল হয়ে গেছিস, কারণ যে তোর কোম্পানির চাকর হওয়ার যোগ্যতা রাখে না,
সে কখনো তোর স্বামী হতে পারে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি স্বীকার করছি আমি গরিব, কিন্তু আমি লোভী নই। আর রাজকন্যাকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো লোভও আমি করিনি। আমাকে বিয়ে করার প্রস্তাব আপনাদের রাজকন্যা নিজেই দিয়েছেন। দেনমোহরের এই 10,001 টাকা আমার কাছে অনেক টাকা। তুমি যদি মনে করো ক্ষণিকের কোনো আবেগে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল করেছ, সেই ভুলটা সংশোধন করার সুযোগ আমি তোমাকে দেব। আমি স্বেচ্ছা এখান থেকে চলে যাব। আমি মন থেকে বলছি, আসলে তোমার মতো রাজকন্যার পাশে কোটিপতির ছেলেকেই মানায়, আমাকে নয়। আমি তোমাকে অনেক অহংকার করে বিয়ে করতে চেয়েছি, আর সেই অহংকারটাকে তুমি ভুল প্রমাণ করে চলে যেতে চাও। তুমি চলে গেলে কি হবে? হয় সানি, না হয় সানির মতো অন্য কেউ কোটি টাকা দেনমোহর দিয়ে আমাকে বউ করে নিয়ে যাবে। তুমি কি ওই কোটি টাকার কাছে আমার অহংকারের এই তোমাকে বিক্রি করে পালিয়ে যেতে চাও? আমি তো মনে করেছিলাম তুমি পালিয়ে যেতে চাইবে না, তুমি বরং 10,001 টাকা দেনমোহরের টাকার অঙ্কটা 1 কোটি টাকায় লিখতে বলবে। আমি তো মনে করেছিলাম তুমি প্রমাণ করে দেবে তুমিও পুরুষ। তুমি ওদের চেয়ে কম কিসের? তাই বিয়ে করতে এসে বউ রেখে নয়, বউ করেই আমাকে নিয়ে যাবে। কোটি টাকা একজন পুরুষের জন্য কত টাকা? খুব বেশি টাকা নয়। আমি যদি 100 কোটি টাকার মেয়ে হয়ে তোমার জন্য বউ সাজতে পারি, তাহলে তুমিও সেই বউকে ঘরে নিয়ে যাবার জন্য কোটি টাকা দেনমোহর দিতে পারবে, এ আমার বিশ্বাস। ইকবাল, বলো বলো ইকবাল, ওদের সামনে আমাকে ছোট করবে না? আমি ওদের সামনে তোমার হার মানা দেখতে চাই না। ইকবাল, তুই ভয় পাচ্ছিস কেন? তুই চৈতিকে বলে দে তোদের বিয়ের দেনমোহর 1 কোটিই হবে। তুই আমাকে কথা দে, চৈতির এত বড় বিশ্বাসটা তুই মিথ্যে করে দিবি না। আমি জানি তুই যদি আমাকে একবার কথা দিস, তাহলে সেই কথাটা সত্যি করার জন্য শুধু কোটি টাকা না, সমস্ত পৃথিবীটা জয় করে তুই মায়ের জন্য এনে দিতে পারিস। দে কথা দে ইকবাল, কথা দে। ঘটনা কি? কথা দিলাম মা, চৈতি আর আমার বিয়ের দেনমোহর 1 কোটি টাকা। আমি গরিব মায়ের ছেলে হলেও চৈতি হবে আমার কোটি টাকার বউ। মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাসর করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা, আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস। শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মেয়ে তো মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। মা, চলো।
ঠিকই বলেছ মা। আমার চাও তো কোনোটাই সত্যি হয়নি, এটাই বা হবে কেন? বাবা, তোমার কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তোমার চেয়ে এই কুকুরটার দামই বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এই তো? পরিষ্কার করে দিই, তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায়, আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই, তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল। ঘটনা ঘটানোর তা তো ঘটিয়েই ফেলেছ, আবার বাসর ঘর থেকে বেরিয়ে এসে ডাকাডাকি কেন? মামা, মামি, তোমরা কি মনে করেছিলে আমি ওকে বিয়ে করেছি ওর সাথে বাসর করার জন্য? তাহলে বাসর করার জন্য নয়, শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ও মা, বলে কি? আমার 14 পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে থালা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছো কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল
ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দিনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না? একদম বোকা বনে গেছিস তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস, ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা, নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি। চল। এই, স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। এটা আমার জেদ। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে, তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন, ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দেইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়বো। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। বলো, রাজি? এই চল। মা, মা তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা
জানতে পারি? টাকা তো আর বাতাসে ওড়ে না, পরিশ্রম করে রোজগার করতে হয়। তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম, আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়া ধান্দা করছে। মানে মানে খুব সোজা। আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো, কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফেরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি। তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের কোটি টাকা পরিশোধ করতে পারে, তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৈতি, কারণ টাকা বাতাসে ওড়ে না। টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে। মেনে নে চৈতি, আরে টাকা তো বাতাসে ওড়ে না, এই কথা তো ইকবালই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম। আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না। কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস? একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয়, সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়। এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই। তোর মাথায় মায়ের আশীর্বাদের হাত রইল। তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার, তেমনি চৈতির যোগ্য স্বামী। আমি জানি তুই এই বাড়িতে বীরের মতো ফিরে আসবি,